সবাইকে স্বাগত এশিয়ান দেশ সংবাদে। আপনাদের সঙ্গে আছি রূপা নূর। চলে যাচ্ছে পুরো সংবাদে। নারায়ণগঞ্জের স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মোক্তার আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিভানা খায়ের জেসি আসামির উপস্থিতিতে এ রায় দেন। একই সঙ্গে আসামিকে 20,000 টাকা জরিমানাও করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত মোক্তার গোপনগর বাড়িরটেক এলাকার মৃত মোকসেদ আলীর ছেলে। 2022 সালের 20 নভেম্বর ফতুল্লার কাশীপুর হাজিপাড়া এলাকায় পরকীয়া সন্দেহে স্বামী মোক্তার আলী তার স্ত্রী রেখাকে ছুরিকাঘাতে হত্যা করেন। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে ফতুল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের করলে আদালতে হত্যার দায় স্বীকার করে 164 ধারায় জবানবন্দি দেন মোক্তার। সিরাজগঞ্জের সদানন্দপুর রেল স্টেশনে ঢাকাগামী আন্তনগর সিল্ক সিটি এক্সপ্রেসের লাইনচ্যুত বগি উদ্ধার করা হয়েছে। এর আগে একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। আজ সকাল 11টার দিকে এ ঘটনা ঘটে। রেলওয়ে সূত্র জানিয়েছে, সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে ঢাকা যাওয়ার পথে সদানন্দপুর স্টেশনে পৌঁছালে হঠাৎ ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় কোনো হতাহত হয়নি। সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ওসি খায়রুল ইসলাম তালুকদার জানান, উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে লাইন সচল করার কাজ শুরু করে। মুন্সিগঞ্জের সদর উপজেলার মীর কাদিম পৌরসভার তিলারদি চর গুচ্ছ গ্রামের পাশে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে দৃষ্টি প্রতিবন্ধী সোহাগী নামে এক তরুণী নিখোঁজ হয়েছেন। নিখোঁজ তরুণীকে উদ্ধারে ফায়ার সার্ভিসের 3 সদস্যের ডুবুরি দল অভিযান চালিয়ে যাচ্ছে। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, সোমবার ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে সোহাগী নামে এক তরুণী নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। পরে একটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের একটি বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলে যোগ দিয়ে নদীতে তল্লাশি অভিযান পরিচালনা করছে। বাগেরহাটে ইলিয়াস তালুকদার নামে এক মাদক কারবারিকে পুলিশে ধরিয়ে দিয়ে উল্টো পুলিশি হয়রানির শিকার হয়েছেন শফিকুল ইসলাম মুসা নামের এক কলেজ ছাত্র। ভুক্তভোগীর অভিযোগ, গত শনিবার মাদক কারবারিকে আটকে পুলিশকে সহযোগিতা করার পর শরণখোলা থানার ওসি রোকেয়া খানম তার কাছে ইয়াবা দাবি করেন। ইয়াবা থানার গেইটে রেখে যাওয়ার জন্য তার উপর চাপ সৃষ্টি করা হয়। এতে অস্বীকৃতি জানালে তাকে মিথ্যা মাদক মামলায় ফাঁসানোর হুমকি ও ভয়ভীতি দেখানো হয়। বর্তমানে নিরাপত্তাহীনতায় ভোগা ওই ছাত্র সোমবার বাগেরহাটের পুলিশ সুপারের কাছে ঘটনার অডিও ভিডিও প্রমাণ সহ একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অন্যদিকে শরণখোলা থানার ওসি রোকেয়া খানম এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করে দাবি করেছেন, অপরাধী ধরার কৌশল হিসেবে ওই ছাত্রকে ডাকা হয়েছিল, কোনো ইয়াবা চাওয়া হয়নি। দীর্ঘদিন ধরে কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন যশোর উপশহর হাউজিং স্টেটের 250 পরিবার। সড়ক, শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশ ও খেলার মাঠ সহ বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে থাকায় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন দুর্জয় দাস। উপশহরের ই ব্লক এলাকা এখন যেন ছোটখাটো জলাশয়ে পরিণত হয়েছে। 2018 সালে জলাবদ্ধতার স্থায়ী সমাধানে হাউজিং স্টেট 6 কোটি টাকা ড্রেন নির্মাণ প্রকল্পের কার্যক্রম শুরু করে। 3.5 কোটি টাকার কাজ করার পর ঠিকাদার কাজ বন্ধ করে পালিয়ে যায়। তারপর থেকেই মূলত বেশি জলাবদ্ধতা শুরু হয়। সামান্য বৃষ্টিতেই জমে থাকা পানি দিনের পর দিন আটকে থাকায় ভোগান্তি এখন এলাকাবাসীর নিত্যসঙ্গী। এদিকে স্কুলের মাঠ সহ রাস্তার পানি নিষ্কাশনের কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এই এলাকার বাসিন্দারা। 5-6 বছর ধরে আমরা খুব সমস্যায় ভুগছি, আর আমাদের সমস্যাটা বেড়ে গেছে হাউজিং যখন এই যে ড্রেনটা করলো, এই ড্রেনের কাজটা কিন্তু সম্পূর্ণ করে নাই। 200-র উপরে বাড়ি আছে, এই বাড়ির লোকজন বাড়ি ঘরে বাড়লেই পানি, আবার অনেক বাড়ির ভিতরেও পানি ঢুকে গেছে। এই হলো আমাদের খুব দুরবস্থা, কষ্টের মধ্যে আছে আমরা মহল্লাবাসী সবাই। যখনই বৃষ্টি হয় বা কোনো দুর্যোগ আসে তখন আমাদের পুরো উপশহরেই ভেসে যায়। শুধু বসতবাড়িই নয়, পচা পানির দুর্গন্ধে শ্রেণীকক্ষে বসে পাঠদান চালানো কঠিন হয়ে পড়েছে বলে অভিযোগ শিক্ষক শিক্ষার্থীদের। দুর্গন্ধ অনেক, আমরা ক্লাসে বসে এটা ক্লাস করতে পারছি না, নিঃশ্বাস নিতে আমাদের অনেক কষ্ট হচ্ছে। ছেলেমেয়েদের আসতে ভীষণ কষ্ট হচ্ছে এবং যে দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে, আমাদের ছেলেমেয়েদের ক্লাস করতে, শিক্ষকরা ক্লাস বসতেই পারছে না। স্কুলের শিক্ষা কার্যক্রম যে কোনো কারণে বন্ধ হতে পারে।
তবে রাস্তা ও ড্রেনের সংস্কার কার্যক্রম স্থানীয় সরকার বিভাগের দায়িত্ব বলে জানান এই কর্মকর্তা। ড্রেন, রাস্তা, কালভার্ট, তারপর হলো আপনার অন্যান্য যে নাগরিক সুবিধা যে বিষয়গুলো আছে সেগুলো আমরা আমাদের স্থানীয় যে আপনার সরকার আছে, এলজিডি, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, তাদের কাছে হস্তান্তর করা হয় জেনারেলি মেইনটেনেন্সের জন্য। এমন অবস্থায় সমস্যার স্থায়ী সমাধানে নেই কোনো দৃশ্যমান উদ্যোগ। দীর্ঘদিনের ভোগান্তিতে অতিষ্ঠ এখানকার মানুষ। জরুরি ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে দাবি এলাকাবাসীর। দুর্জয় দাস, এশিয়ান টেলিভিশন। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রথম স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করার পর প্রথম স্ত্রীকে আবার গোপনে বিয়ে করে তাকে নিয়ে বিদেশ চলে যাওয়ার অভিযোগে এক ব্যক্তির বসতবাড়ি ভেকু দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার নাগদাহ ইউনিয়নের খেজুরতলা গ্রামে এ ঘটনা ঘটে। বসতবাড়ি ভাঙার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকায় এ নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়। স্থানীয়রা জানান, প্রায় 4 বছর আগে খেজুরতলা গ্রামের সোনিয়া খাতুনের সঙ্গে একই গ্রামের মালয়েশিয়া প্রবাসী রমজান আলীর ছেলে রফিকুল ইসলামের পারিবারিকভাবে বিয়ে হয়। রফিকুল বিদেশে থাকার সময় সোনিয়া অন্য এক প্রবাসী যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এমন অভিযোগ ওঠে। এক পর্যায়ে ওই যুবকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করেন সোনিয়া। সে সময় বিষয়টি থানা পুলিশ পর্যন্ত গড়ায়। পরে রফিকুল সোনিয়াকে তালাক দিয়ে একই এলাকার মুকুলের মেয়েকে বিয়ে করেন। কিন্তু রফিকুল তার প্রথম স্ত্রী সোনিয়াকে আবার গোপনে বিয়ে করে বিদেশে চলে যান। বিষয়টি জানতে পেরে দ্বিতীয় স্ত্রীর পরিবারের সদস্যরা ক্ষুব্ধ হয়ে ভেকু দিয়ে রফিকুলের বসতবাড়ি ভেঙে গুড়িয়ে দেন। রাজবাড়ীর কালুখালী উপজেলায় অবৈধ চায়না দুয়ারি জাল তৈরির একটি কারখানায় অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। এ সময় জাল তৈরির মেশিন, সরঞ্জাম ও লোহার অ্যাঙ্গেল জব্দ করা হয়েছে। দুপুরে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের পশ্চিম বোয়ালিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করেন কালুখালী উপজেলার সহকারী কমিশনার শামস সাদাত মাহমুদ উল্লাহ। তিনি জানান, দীর্ঘদিন ধরে মোহাম্মদ ইউনুস শেখ তার বসতবাড়িতে অবৈধভাবে চায়না দুয়ারি জাল তৈরি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাল তৈরির মেশিন, বিভিন্ন সরঞ্জাম ও লোহার অ্যাঙ্গেল জব্দ করা হয়। জব্দকৃত সামগ্রীর আনুমানিক বাজার মূল্য প্রায় 4 লাখ টাকা। শুধু শিবগঞ্জ নয়, পুরো উত্তরবঙ্গের যেসব আসনে বিএনপি নির্বাচনে পরাজিত হয়েছে সেসব এলাকায় বিশেষ বরাদ্দের মাধ্যমে উন্নয়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডক্টর মোহাম্মদ সাইমুম পারভেজ। দুপুরে শিবগঞ্জ পৌরসভা ও এসএনভির আয়োজনে পৌরসভা সম্মেলন কক্ষে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে পরিচালনা বিষয়ক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, শিবগঞ্জ পৌরসভাকে সুন্দর ও পরিচ্ছন্নভাবে গড়ে তুলতে পারলে এর সুফল সবাই ভোগ করবে। দল মত নির্বিশেষে শিবগঞ্জ পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রূপান্তর করতে সবার সহযোগিতা প্রয়োজন বলেও জানান তিনি। মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের উন্নয়ন ও শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন খুলনা 4 আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল। আজ দুপুরে আলিমপুর ফাতেমাতুজ জোহরা মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের এক সভায় তিনি একথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি শাহ আব্দুল হাই। সভায় আরও বক্তব্য রাখেন খুলনা জেলা পরিষদের প্রশাসক এস.এম. মনিরুল হাসান বাপ্পি, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু ও মোল্লা খায়রুল ইসলাম প্রমুখ। নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও গ্রামের তরুণ উদ্ভাবক কাসমিম আহমেদ ফারহান নিজ উদ্যোগে একটি বৈদ্যুতিক গাড়ি তৈরি করে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করেছেন। ফারহার তার তৈরি গাড়িটির নাম রেখেছেন মার্সেনারি। রতন আলীর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। স্বল্প খরচে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সক্ষমতা থাকায় গাড়িটি ইতোমধ্যে স্থানীয়দের দৃষ্টি কেড়েছে। ফারহান জানান, মাত্র 70 টাকার বিদ্যুতে গাড়িটি 60 থেকে 65 কিলোমিটার চলতে সক্ষম। ঘন্টায় সর্বোচ্চ 70 কিলোমিটার গতিতে চলতে পারা 6 আসনের এই গাড়িটি মূলত একটি ইলেকট্রিক ক্রসওভার কার, যা দেশের প্রচলিত অনেক বৈদ্যুতিক গাড়ির তুলনায় আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ।
গাড়িটির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ডুয়েল পাথ 4 স্পিড গিয়ারবক্স, যা গাড়ির গতি ও মাইলেজ বাড়াতে সহায়তা করে। এতে রয়েছে ম্যানুয়াল ট্রান্সমিশন মোড ও ডিরেক্ট ড্রাইভ মোড, ফলে বিভিন্ন পরিস্থিতিতে সহজ ও কার্যকরভাবে গাড়িটি চালানো যায়। ভবিষ্যতে এই প্রকল্পকে আরও উন্নত করতে সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন বলে জানান ফারহান। আমি মূলত ইলেকট্রিক কারের পারফরমেন্স বাড়ানোর জন্য কাজ করছি। মূল উদ্দেশ্য ছিল যে লো বাজেট একটা পারফরমেন্স কার তৈরি করা। বর্তমান বাজারে 3 হুইলার অনেক পরিমাণে আছে, আর 3 হুইলার অলওয়েজ রিস্কি একটা ভেহিকেল। তো আমার উদ্দেশ্য যে 3 হুইলারের বাজেটে একটা পারফরমেন্স একটা 4 হুইলার কার মডেল বাজারে ছাড়া। স্থানীয় বাসিন্দারা বলছেন, অল্প খরচে তৈরি এই বৈদ্যুতিক গাড়িটি যদি সরকারি উদ্যোগে বাণিজ্যিকভাবে উৎপাদন করা যায় তবে তা দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে। রাস্তা দিয়ে হাঁটছিলাম, দেখলাম যে একটা সুন্দর গাড়ি। গাড়িটা দেখে আমি এগিয়ে আসলাম। আচ্ছা, এই নতুন গাড়িটা দেখছি আমার এই এলাকাতে। এখন এসে দেখি যে আমার এই গ্রামেরই ছেলে, দেখি আমাদের খুব পছন্দ হলো। গ্রামের ছেলে গাড়িটা করছে, গাড়িটা যখন করছে দেখি পছন্দ হচ্ছে, বা তারা দেখা যাচ্ছে আরো দু একটা সুযোগ সুবিধা দিলে করতে পারবে আর কি। আসলে এখানে গাড়িতে ম্যানুয়ালি কিছু গিয়ার বক্স ইউজ করা হয়েছে। তো একটা বৈদ্যুৎ চালিত গাড়ি যখন আপনি রাইড করবেন তখন আপনি মানে এমন ভাবে গিয়ার বক্সটা আবিষ্কার করা হয়েছে, আপনি যখন গিয়ারটা দিবেন ম্যানুয়ালি তখন আপনি আসলে এটা ফিল পাবেন যেটা আসলে যান্ত্রিক চালিত কোনো গাড়ি। তো এইসব দিক থেকে গাড়িটা অনেক সুন্দর, অনেক ফিউচারিস্টিক। সরকারের কাছে আমার বিনীত নিবেদন যে তার এরকম মেধা যেন সে প্রতিফলিত করতে পারে, সেদিকে যেন সবার নজর রাখে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান স্থানীয় ইউএনও। যেহেতু এটি টেকনিক্যাল বিষয় এবং এটার আসলে পরীক্ষা নিরীক্ষা সাপেক্ষে তার দাবিগুলো সঠিক কিনা সেটা যাচাই করতে হবে। যদি সঠিক হয় এবং উনি যে দাবিটি করছেন তাহলে এটি নিঃসন্দেহে আমাদের দেশের জন্য একটি ভালো দিক। আমরা চেষ্টা করব তাকে সহযোগিতার মাধ্যমে ভবিষ্যতে যেন তিনি আরও ভালো কিছু করতে পারেন এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর। কোনো প্রাতিষ্ঠানিক সহায়তা না পেয়ে ফারহান নিজের মোটরসাইকেল ও রেসার কবুতরের খামার বিক্রি করে এবং বাবার আর্থিক সহায়তায় 3 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করেছেন গাড়িটি। সরকারি সহায়তা পেলে তিনি দেশের অটোমোবাইল খাতে স্মরণীয় অবদান রাখতে পারবেন বলেই আশাবাদ স্থানীয়দের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। এশিয়ান দেশ সংবাদ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।